আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, কথা বলবো, ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের 6 নম্বর ক্লাস, তবে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে 2 নম্বর ক্লাস। পর্যায়বৃত্ত ধর্ম 2। পর্যায়বৃত্ত ধর্ম 6 নম্বর ক্লাস, পর্যায়বৃত্ত ধর্ম 2। প্রথমেই 5টা বিশেষ সংজ্ঞা, প্রথমে 5টি বিশেষ সংজ্ঞা লিখে নাও, যেগুলো আমাদের নোটে এলোমেলোভাবে আছে, এক জায়গায় নেই, যেটা আমি একটু লিখে দিচ্ছি। এটা ডবল স্টার দিয়ে লিখো, ডবল স্টার দিয়ে অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন হিসেবে লিখো, অতিরিক্ত প্রশ্ন। অতিরিক্ত প্রশ্ন এটা আমাদের নোটে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের নোটে দেখো টোটাল 24টা প্রশ্ন আছে। এটা 25 নাম্বার দিয়ে লিখো, 25। অতিরিক্ত প্রশ্নগুলো কি কি আমরা একটু দেখি। দেখো অতিরিক্ত প্রশ্নগুলো কি কি। 5টা সংজ্ঞা। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, দাতব ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, মাঝে মাঝে দেখা যায় এগুলোর কি বা কাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে দিয়ে দেয়, তো এগুলো অনেক সময় আনসার করতে পারি না আমরা, সেই জন্য এগুলো আমি একসাথে লিখে দিচ্ছি খুব সহজ উপায়ে। 1. পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে আমাদের নোটে আছে অবশ্য। এরপর আমরা লিখি পরমাণুর কেন্দ্র থেকে, পরমাণুর কেন্দ্র থেকে, পরমাণুর কেন্দ্র থেকে বহিঃস্তরের ইলেকট্রন বেগের দূরত্বকে, পরমাণুর কেন্দ্র থেকে বহিঃস্তরের ইলেকট্রন বেগের দূরত্বকে কে আসছে এগুলো। বহিঃস্তরে ইলেকট্রন বেগের দূরত্বকে, বহিঃস্তরে ইলেকট্রন বেগের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে, পারমাণবিক ব্যাসার্ধ বলে। পরমাণুর কেন্দ্র থেকে বহিঃস্তরের ইলেকট্রন বেগের দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। 2.
আয়নিক ব্যাসার্ধ। দ্রুত তুলে পেল আয়নিক ব্যাসার্ধ। দেখো আয়নিক ব্যাসার্ধ কাকে বলো? আয়নিক ব্যাসার্ধ আয়নের কেন্দ্র থেকে, আয়নের কেন্দ্র থেকে, আয়নের কেন্দ্র থেকে পরিবর্তিত ইলেকট্রন বিন্যাসে, পরিবর্তিত ইলেকট্রন বিন্যাসে বহিস্থ ইলেকট্রন ম্যাগের দূরত্বকে আয়নের আয়নিক ব্যাসার্ধ বলে। একদম সহজভাবে লিখে দিচ্ছি যাতে সহজে মনে থাকে। আয়নিক ব্যাসার্ধ বলে। বইতে দেখবে আনা অনেক কঠিন করে লেখা, কারণ সংজ্ঞাগুলো মোটামুটি একটু তুলে ধরতে পারলে ফুল মার্কস। সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ একই মৌলের দুটি পরমাণু, একই মৌলের দুইটি পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত থাকলে, দেখো সমযোজী বন্ধনে যুক্ত থাকলে ওই পরমাণু দুটির নিউক্লিয়াসের, এগুলো চিত্র এঁকে দেখিয়ে দেবো আমি, তখন বুঝবে। দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে, নোটিফিকেশনটা কি আসছে ওগুলো দেখে স্যার, মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। সমযোজী ব্যাসার্ধ বলে। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। ছেড়ে দাও, ফ্যান ছেড়ে দাও, গরম লাগলে ফ্যান ছাড়ো। এটা চালাবো, পারলে আছে সুইচটা দাও, অন করে দেখি দাও, গরম লাগছে দাও সুইচটাই। আমার এখানে শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। ছোট আচ্ছা, এখানে এই অর্ধেক কেন নেওয়া হচ্ছে? কারণ এখানে কিন্তু দুইটা পরমাণু থাকে, এই জন্য। এখানে তো একটা পরমাণু, এই জন্য অর্ধেক না, এগুলো দুইটা পরমাণু থাকে অর্ধেক। এগুলো আমি চিত্র দিয়ে দেখাবো, তখন বুঝবে বিষয়টা। এরপরে আসো ধাতব ব্যাসার্ধ। দেখো ধাতব ব্যাসার্ধ কাকে বলে? ধাতব ব্যাসার্ধ ধাতব ক্লাসে পাশাপাশি দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে।
ধাতব ব্যাসার্ধ বলে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ 5। আচ্ছা, এটা উপরে লিখি, নিচে যায় একটু তাড়াতাড়ি তুলে নাও। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এটা শেষ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কঠিন অবস্থায় কোনো মৌলের পাশাপাশি অবস্থিত দুটি অণুর অন্তর্গত সবচেয়ে কাছাকাছি দুই পরমাণু নিউক্লিয়াসের সবসময় একই কথা, মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। এখন দেখো, এগুলো চিত্র দিয়ে দেখায়। পারমাণবিক ব্যাসার্ধ অবশ্য আয়নিক ব্যাসার্ধ এগুলো তেমন আসে না। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এই যে নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে সাধারণত এই সর্বশেষ সাল পর্যন্ত দূরত্বটাই হচ্ছে তোমার এটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এখানে অবশ্যই ইলেকট্রন থাকলে ইলেকট্রন ম্যাগ সহ হিসাব করতে হয়, ইলেকট্রন ম্যাগের দূরত্ব পর্যন্ত হিসাব করতে হয়। আর আয়নের ক্ষেত্রে এটা একটা আয়ন মনে করো, এখানে মনে করো ইলেকট্রন আছে, এই যে কেন্দ্র থেকে একদম ইলেকট্রন ম্যাগ পর্যন্ত হিসাব করতে হবে। ইলেকট্রন ম্যাগ পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, যদি সেটা আয়ন হয়। কিন্তু আমাদের বেশি দরকার সমযোজী ব্যাসার্ধ। দেখো সমযোজী ব্যাসার্ধটা কীরকম, আমরা অবশ্য এখনও শুরু করি নাই সমযোজী বন্ধন পড়া। এই যে সমযোজী বন্ধনের সময় দেখবে এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু কীভাবে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে আমি আগে একটু দেখাই। এই যে মনে করো আমরা জানি এই এইচ বন্ধন, এই বন্ধনটা কিভাবে গঠিত হয়। হাইড্রোজেনের একটা ইলেকট্রন এস ইলেকট্রন, যেটা আমরা এস অরবিটাল বলে থাকি, দুইটা অরবিটাল কি করবে, মুখোমুখি অতিক্রমণ করবে। এস অরবিটাল দুইটা। এস অরবিটাল হচ্ছে গোলক আকার, এস অরবিটাল গোলক আকার। মুখোমুখি অতিক্রমণ ফলে সাধারণত সিগমা বন্ধন গঠিত হয়, পার্শ্বিক অতিক্রমণে ফাই বন্ধন। তো এখানেও তোমার এই দুইটা হাইড্রোজেন পরমাণু এই এস অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করবে। এই মুখোমুখি অতিক্রমণ বলে সিগমা বন্ধন। সেই দুই নিউক্লিয়াসের অতিক্রমণের সময় কিন্তু একটা আরেকটা ভিতর ঢুকে যায়, এই যে এটা একটা ভিতর ওভারল্যাপ করে। এই দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের এই অর্ধেক, এটাই হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধ। মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তবে এগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে যখন আমরা সমযোজী বন্ধন পড়ব, সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়।
কিন্তু ধাতব ব্যাসার্ধ দেখো, ধাতব ব্যাসার্ধ কিন্তু এটা একটা ধাতব পরমাণু, এটা আর একটা ধাতব পরমাণু। এই ধাতব পরমাণুগুলো কিন্তু একটা একটার ভিতর ঢুকে যায় না, এগুলো তো একটা একটার ভিতর ঢুকে গেছে, সেই জন্য দূরত্ব কমে গেছে, কিন্তু এগুলো একটা আরেকটার ভিতর ঢুকে যায় না, তাই এদের মধ্যে তোমার দূরত্বটা একটু বেশি থাকে। এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আর সবচেয়ে দূরত্ব বেশি থাকে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা আমি আলাদাভাবে দেখাচ্ছি নিচে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কীরকম? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে মনে করো এই ভ্যান ডার ওয়ালস বল কাদের মধ্যে থাকে? সাধারণত গ্যাসীয় পদার্থের মধ্যে। এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন অণু, মনে করো এটা একটা হাইড্রোজেন অণু, এদিকে আরেকটা হাইড্রোজেন অণু আছে, এদিকে আরেকটা হাইড্রোজেন অণু। এই দুইটা হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। কঠিন অবস্থায় এটা দেখা যায়, এই জন্য সংজ্ঞার মধ্যে কঠিন অবস্থায় আনা হয়েছে। এই দুইটা হাইড্রোজেন অণুর মধ্যে দেখো কি বলছে, কঠিন অবস্থায় কোনো মৌলের পাশাপাশি অবস্থিত দুটি অণুর, এটা একটা অণু এটা একটা অণু, দুটি অণুর অন্তর্গত সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি বলতে এই দুইজন সবচেয়ে কাছাকাছি আছে, এই দুইজন তো সবচেয়ে দূরে, এই দুজন কিন্তু দূরে। এই দুইটা এই সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এই দুই পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস, এটাই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো এখানের মধ্যে আমরা কি দেখতে পাই? কোনটা সবচেয়ে বড়? ভ্যান ডার ওয়ালস সবচেয়ে বড়। সমযোজী এই তিনজনের মধ্যে এগুলো না, পারমাণবিক ব্যাসার্ধ, আইনিক ব্যাসার্ধ এগুলো লাগবে না, এগুলো আমাদের কোনো কাজ নাই, এগুলো দরকারও নাই। আমরা পর্বতে মেনলি তোমার এই সমযোজী, ধাতব, ভ্যান ডার ওয়ালস এই তিনটার মধ্যে তুলনা করে দেখি। সমযোজী ব্যাসার্ধ, এই যে সমযোজী ব্যাসার্ধটা সব থেকে ছোট এদের মধ্যে, তারপর হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর সব থেকে বড় হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই সমযোজীটা কিন্তু সব থেকে ছোট, এর থেকে একটু বড় হচ্ছে ধাতব। এটা কেন ছোট? কারণ এটা একটার ভিতর আরেকটা ওভারল্যাপ করে, এই জন্য ছোট হয়ে যায়, কিন্তু এগুলো তো পাশাপাশি থাকে, ওভারল্যাপ করে না, এই জন্য এটা একটু বড়। সবচেয়ে বড় হচ্ছে এটা, যেহেতু এটা অনেক দূরে। মনে রাখবে এই দূরত্বটা যত বেশি হয় ওই বন্ধন তত দুর্বল। ভ্যান ডার ওয়ালসটা দুর্বল, সমযোজীটা সবচেয়ে শক্তিশালী, এটা সবচেয়ে শক্তিশালী বন্ধন। মনে রাখবে কখনো যদি অবজেক্টিভ আসে কোন বন্ধনটি শক্তিশালী, সমযোজী বন্ধন মানে সিগমা বন্ধন। সমযোজী বন্ধনের মধ্যে আবার দুটো আছে, একটা সিগমা একটা পাই, এই সিগমা বন্ধনটা শক্তিশালী। এখানের মধ্যে লেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। যাক, শেষ। এ হচ্ছে আমাদের পাঁচটা ব্যাসার্ধ, ঠিক আছে? এই পাঁচটার মধ্যে হয়তো একটা এসে যেতে পারে। এবার আমরা চলে যাচ্ছি পর্যায়বৃত্ত ধর্ম 2। পর্যাবৃত্ত ধর্ম দুইটা আছে তোমাদের 4 নম্বরে, আইনীকরণ শক্তি। ভ্যান ডার ওয়ালস বলগুলো সাধারণত গ্যাসীয় পদার্থের মধ্যে থাকে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এদের মধ্যে থাকে। ভ্যান ডার ওয়ালস একজন বিজ্ঞানীর নাম যে গ্যাস নিয়ে গবেষণা করেছেন। এই গ্যাস নিয়ে গবেষণা করেছেন বলেই তার গ্যাসের মধ্যে যে আকর্ষণ বল সেটার নাম ভ্যান ডার ওয়ালস বল। তাই গ্যাসীয় পদার্থের মধ্যে হয় সাধারণত। এগুলো আমরা আরও সামনে বিস্তারিত আসবে, আইনিক বন্ধন কীরকম, আর সমযোজী বন্ধন কীরকম, ভ্যান ডার ওয়ালস বল কীরকম, সেগুলো কিন্তু বিস্তারিত আসবে। এবার আমরা পর্যায়বৃত্ত ধর্মে যাচ্ছি। পর্যায়বৃত্ত ধর্ম 2, সেটা হচ্ছে আইনীকরণ বিভব, আইনীকরণ শক্তি বা আইনীকরণ বিভব, আয়নীকরণ বিভব অথবা আয়নাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে আইফি। আইফি বলা হয় এটাকে, আয়নাইজেশন পটেনশিয়াল বা আইফি। আইনীকরণ শক্তি, আইনীকরণ বিভব বা আইফি কাকে বলে? 4 নম্বরে আছে, তোমাদের নোটের 4 নম্বরে আছে, দেখবে। তবে এগুলো তো আসলে মুখস্থ করা অসম্ভব, এতগুলো সংজ্ঞা যদি আমি মুখস্থ করে যাই মাথার মধ্যে তো বুঝতেই পারছে কী ঘটনা ঘটবে, এটা বিস্ফোরণের মতো হয়ে যাবে। তাই আমরা কিছু বিষয় মুখস্থ না করে টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায় সেটা একটু আমরা দেখি।
যেমন এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো, আয়নীকরণ শক্তি কাকে বলে আমরা একটু কিভাবে মনে রাখবো দেখো, দেখাচ্ছি একটা উদাহরণ নিচ্ছি। সোডিয়াম, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন দান করে, ডায়ালিস প্লাস 496 কিলোজুল মোল ইনভার্স। এগুলো কোনো রাইটার বইতে 97 98 হতে পারে, কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় আইফি, আয়নীকরণ পটেনশিয়াল। এটাই আইফি। তাহলে আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি কাকে বলে? এটা গ্যাসীয় অবস্থায় নিতে হয়। গ্যাসীয় অবস্থায় কেন নিতে হয়? কারণ গ্যাসে পরিণত না করলে দাতব যে দাতব পাত থেকে দাতব পরমাণুগুলোকে তুমি আলাদা করতে পারবে না। যেমন আমি এই যে একটা স্কেল, এই স্কেলের মধ্যে অনেক লোহা আছে, কারণ এটা স্টিল হলেও তোমার লোহা 3 ধরনের, পেটা লোহা, কাস্ট আয়রন, রট আয়রন আর এই স্টিল ইস্পাত। তো ইস্পাতের মধ্যে কিন্তু অনেক লোহার পরমাণু আছে। এই লোহার পরমাণু থেকে তুমি কিভাবে একটা লোহাকে আলাদা করবে? এটাকে তাপ দিয়ে প্রথমে তরল, এরপর কি করতে হবে? বাষ্পীভূত করতে হবে। বাষ্প অবস্থায় লোহার পরমাণুগুলো আলাদা হয়ে যায়। তাই এখানে আমরা আলাদা করার জন্য কি করব? গ্যাসীয় অবস্থা নিয়ে যাব। গ্যাসীয় অবস্থা নিয়ে যাব। এই গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। কি বলতে পারবে তো? দেখো আইপি মানে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি। প্লাস মানে কি? এখানে শক্তি শোষণ হয়, মানে শক্তির প্রয়োজন। দেখে আমরা নোটে কি আছে বা এখান থেকে দেখে দেখে বলা যাবে কিনা। নোটে যেভাবেই থাক, আমি যেভাবে বলছি ওইভাবে বললেই চলবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। ব্যাস, এটা মনে রাখতে পারলে হবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তিটা একটা উদাহরণ আমরা মুখস্থ রাখবো, উদাহরণ হিসেবে ব্যবহার করার জন্য আর কি, অন্যান্যগুলো মুখস্থ করার দরকার নেই। এই আয়নীকরণ শক্তিটা একই গ্রুপে কীভাবে পরিবর্তিত হয় দেখো। একই গ্রুপে কীভাবে পরিবর্তিত হয়, যেটা তোমার একই গ্রুপে বা শ্রেণীতে, তোমার বিবরণটা কিন্তু তোমার নোটে আছে, দেখবে নোটে যেহেতু আছে আমি আর লিখে দিচ্ছি না। এই যে ফেজ 3-তে আছে দেখো, একই গ্রুপে বা একই শ্রেণীতে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই নতুন শেল সংযোজন হয়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? বৃদ্ধি পায়। আর সর্বশেষ শেল হতে নিউক্লিয়াসের দূরত্ব তোমার বেড়ে যায়, ফলে সর্বশেষ শেলে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়, তাই ইলেকট্রন সহজে অপসারণ করা যায়, আয়নীকরণ শক্তি কমে যায়। ঠিক আছে, এখানে আবরণী প্রভাবটাও লিখতে পারো, আবরণী প্রভাবটাও অ্যাড করতে পারো এখানে, যে আবরণী প্রভাবের কারণে তোমার সর্বশেষ সেলের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, তাই আয়নীকরণ শক্তি কমে যায়। দেখি আমরা সেটা প্রমাণ। যেমন আমরা দেখতে পাই যে লিথিয়াম হচ্ছে 520 কিলোজুল মোল ইনভার্স। তারপর সোডিয়াম হচ্ছে 496, এগুলো প্লাস কিলোজুল মোল ইনভার্স। আর পটাশিয়াম হচ্ছে আরও কম, 416 কিলোজুল মোল ইনভার্স। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাচ্ছি, এই উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আয়নীকরণ শক্তি কী হচ্ছে? কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণটা কি দেখো, আমি চিত্র এঁকে দেখাচ্ছি। লিথিয়ামের সর্বশেষ সেলে একটা, ভিতরে আছে 2টা, অর্থাৎ লিথিয়াম হচ্ছে কত? 2 1। সোডিয়াম হচ্ছে 2 8 1। তারপর পটাশিয়াম, এখানে মডেল চিত্র থেকে কিন্তু বিষয়টা একদম স্পষ্ট। এই যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের একদম কাছে, তাই এটা সরানো কিন্তু অনেক কঠিন, এখানে বেশি শক্তি প্রয়োজন, এটা সরাতে বেশি শক্তি প্রয়োজন।
গাড়িটা যেহেতু নিউক্লিয়াসের একদম কাছে, কিন্তু এটা সরানো কি, এটা সরানো সবচেয়ে কি সহজ, একদম ইজি। ইলেকট্রনটা সরানো কিন্তু একদম সহজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো আমরা উত্তর পেয়ে গেছি যে কেন এই উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়। কারণ যত উপর থেকে নিচের দিকে যাবে শেল সংখ্যা বাড়বে এবং বাইরের শেল ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কি দূরে সরে যায়, এবং আরও আবরণী প্রভাবের কারণে বাইরের শেল ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, তাই ইলেকট্রন সহজে সরানো যায়, এই জন্য আয়নীকরণ শক্তি কমে যায়। শেষ, এখানে আর বেশি কিছু বলার দরকার নেই। আর এখানে কোনো ব্যতিক্রমী ঘটনাও কিন্তু ঘটে না। সে কারণে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, কারণ সহজে ইলেকট্রন সরানো যায়, সেজন্য তোমার এটা বেশি সক্রিয়, সহজে ইলেকট্রন দিতে পারে, তাই সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে এটার সাহায্যে। এমনিতেই তো এই যে নিউক্লিয়াস যদি কাছে থাকে, মনে করো তুমি পড়তে বসছো, তোমার সামনে তোমার আম্মু বসে আছে, তোমাকে কেউ সহজে সরাতে পারবে না। কিন্তু তুমি যদি নিউক্লিয়াস থেকে দূরে থাকো, তোমাকে সহজেই অন্যরা ডেকে নিয়ে যেতে পারে খেলতে বা বিভিন্ন কাজে। তাই নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যায় ইলেকট্রন সরানো তত সহজ হয় না। মানগুলো মুখস্থ রাখা সম্ভব না, মানগুলো দিয়ে দেবে, তুমি শুধু ব্যাখ্যা দেবে, তুমি শুধু ব্যাখ্যা করবে যে কেন কমে যাচ্ছে, সেটা ব্যাখ্যা দেবে, ঠিক আছে। এই গ্লাসটা একটু ভালো করে বন্ধ করো, আওয়াজ হচ্ছে আজকে, এদিকে একটা মিটিং হচ্ছে তো এই জন্য চারিদিকে বন্ধ আছে ভালো, তারপরে তো আওয়াজ বন্ধ হতো। আচ্ছা, এবার আমরা দেখি এই একই পর্যায়ে কি হয়। একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব, পারমাণবিক আকার কি হয়, কমে যায়। আর পারমাণবিক আকার কমে গেলে বাইরের শেলে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসে, তাই ইলেকট্রন সরাতে বেশি শক্তি প্রয়োজন হবে। তো সেরকম আমরা একটা নমুনা প্রশ্ন, যেটা সাধারণত উচ্চতর দক্ষতায়ও কিন্তু দিয়ে দেয়, তো সে ধরনের একটা নমুনা প্রশ্ন আমি নিচ্ছি। দেখো, নমুনা প্রশ্ন, এটা একটা উদ্দীপক হিসেবে আসতে পারে। এই মনে করো এটা একটা উদ্দীপক 1, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আমি নিচ্ছি। দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, দ্বিতীয় পর্যায়ের মৌল। তো এগুলোর Fe1 লিখতে পারি। আসলে 1টা কি, 1টা মানে হচ্ছে তোমার প্রথম ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগবে। 1 মানে প্রথম ইলেকট্রন সরাতে, 2 মানে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন সরাতে, তাই Ip1 মানে প্রথম আয়নীকরণ বিভব, প্রথম ইলেকট্রন সরাতে। Ip2 মানে হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব। এটা হচ্ছে 3 নম্বর মৌল। 4, 5, 6, 7, 8, 9, 10। দেখি আমরা এদের মানগুলো। এটা 520, এটা হচ্ছে 520 Ip1 মানে বুঝছো তো, আবার বলি আয়নীকরণ পটেনশিয়াল 1 মানে প্রথম আয়নীকরণ বিভব, প্রথম ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগে 520। তারপর দেখা যাচ্ছে 900, তারপর 800। এগুলো কিন্তু হয়তো বিভিন্ন রাইটারের বইতে একটু এদিক ওদিক থাকতে পারে, এটার টেনশনের কিছু নেই, কারণ এগুলো তোমাকে দিয়েই দেবে ওরা, এগুলো কিন্তু তোমাকে দিয়ে দেবে, তোমাকে মুখস্থ করতে হবে না। 1314, 1680, 2080 কিলোজুল মোল ইনভার্স। সবগুলোর একক হচ্ছে কিলোজুল মোল ইনভার্স। আয়নীকরণ শক্তিকে প্রকাশ করা হয় Ip দিয়ে, আর এগুলোর একক হচ্ছে কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আচ্ছা, এবার আমরা দেখি এই এখানের পরিবর্তনগুলো কীরকম। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে 520 বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কিন্তু এই যে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, আর 2টা জায়গায় ব্যতিক্রম আছে। আচ্ছা, ব্যতিক্রমগুলো আমরা একটু পরে দেখব। তার আগে আরও একভাবে পরীক্ষা প্রশ্নটা আসতে পারে। দেখো আরেকভাবে কীভাবে আসতে পারে, দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমরা 500, 1000, 1500, 2000, 3, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা।
আর এদিকে আছে IP1 মানে প্রথম আইনীকরণ বিভব 500, 1000, 1500, 2000। দেখি আমরা মানগুলো একটু সত্যভাবে বসাই। 520, এটা হচ্ছে 520, এখানে 3 নাম্বার মোল। 4 নাম্বার মোল হচ্ছে 900 মানে একটু উপরে উঠে যাবে, এই 900। এটা 800 বলতে একটু নিচে নামবে, 800 একটু নিচে নেমে যাবে। এটা 1086 কিন্তু আবার 1000-এর উপরে উঠে যাবে, 1086। 1400 অনেক উপরে উঠে যাবে, 1400, 1500-র কাছাকাছি চলে যাবে, প্রায় 1400। তারপর 1300 আবার একটু নিচে নেমে যাবে, 1300। তারপর 9 হচ্ছে 1600 মানে একদম 1500-র উপরে, 1600। এটা একদম মাথার উপর 2080 অনেক উপরে উঠে যাবে। এবার এগুলো আমি একটু সংযোজন করি, দেখো এগুলো একটু যুক্ত করি। যুক্ত করলে গ্রাফটা কীরকম হবে দেখো। এই গ্রাফ তোমাকে আঁকতে হবে না, এই গ্রাফ প্রশ্নে দেওয়া থাকবে, তুমি শুধু এটা বিশ্লেষণ করবে। এই দেখো এই গ্রাফের মধ্যে এই যে 7 নাম্বার মোল, এটা কে চিনতে পারছো তো? যদি বলো যে এটা এ, এটা বি, এ আর বি কে কি চিনতে পারছো? হ্যাঁ, এ হচ্ছে 7 নাম্বার মোল নাইট্রোজেন, বি হচ্ছে 8 নাম্বার মোল অক্সিজেন। ঠিক আছে, এভাবে কিন্তু চিনে নিতে হবে এদের। এটা মনে করো পরীক্ষা আসবে, তোমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকের লেখচিত্রের সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপকের লেখচিত্রের সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো। ঠিক আছে, দেখি এই লেখচিত্রটা এরকম কেন, আমি এটা একটু বিশ্লেষণ করতে চাই। উদ্দীপকের লেখচিত্রের সপক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো। দেখি মানে লেখচিত্রটা এরকম আঁকা বাঁকা কেন, এটা একটু বিশ্লেষণ করবো। এটার উত্তর কি হবে দেখো, কিভাবে 4-4 পাবো আমরা। প্রথমেই সরাসরি উত্তরে না গিয়ে তুমি ধাপগুলো অনুসরণ করবে। যেমন প্রথম কাজ হবে যে আইনীকরণ শক্তি কাকে বলে, আইনীকরণ শক্তি বা আইনীকরণ বিভব কি, যেটা একটু আগে আলোচনা করেছি। সংজ্ঞাটা দেবে 1 নাম্বার নিশ্চিত পেয়ে গেলে। এরপর আমরা অনুধাবন অংশে যাব। অনুধাবন অংশ বলতে এই যে মৌলগুলো দেওয়া আছে, এখানে প্রদত্ত মৌলসমূহ একই গ্রুপে নাকি একই পর্যায়ের, এই জিনিসটা অনুধাবন করে পরিবর্তনটা কী হবে বলতে হবে। এখানে প্রদত্ত মৌলসমূহ একই পর্যায়ের, এটা আমরা কিভাবে বুঝবো এটা একই পর্যায়ের? যখন তুমি দেখবে যে মৌলগুলো পরপর, এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে মৌলগুলো তোমার পরপর হলে এগুলো হচ্ছে একই পর্যায়ের। এই দেখতেছো আপকিং, এই মৌলগুলো হচ্ছে একই পর্যায়ে, যে 3, 4, 5। কিন্তু যদি এমন হতো যে 3-এর পরে 11, 11-এর পরে 19, এরকম অনেক দূরে হলে এগুলো একই গ্রুপের। কারণ একই পর্যায়ে হলে এক ধরনের পরিবর্তন, একই গ্রুপে হলে আবার অন্য ধরনের পরিবর্তন। এখানে পদার্থ মৌলসমূহ একই পর্যায়ে। তো একই পর্যায়ে কী ঘটনা ঘটে তো জানো, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি মানে বাম হতে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার কি হয়? পারমাণবিক আকার হ্রাস পায়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। পারমাণবিক আকার কেন হ্রাস পায় এটা এখানে ব্যাখ্যা দিতে হবে না, পারমাণবিক আকার হ্রাস পায়। এর ফলে সর্বশেষ সেলের ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব হ্রাস পায়। ফলে আকর্ষণ বৃদ্ধি পায়। সর্বশেষ সেলে ইলেকট্রন ও নিউক্লিয়াস এর মধ্যে দূরত্ব হ্রাস পায় এবং এই কি আকর্ষণ বেশি হয় কি সর্বশেষ সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। সর্বশেষ সেলের ইলেকট্রন এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। এর মূল কথা কি? এর মূল কথা হচ্ছে আকর্ষণ বৃদ্ধি পায় বলতে, যেহেতু আকর্ষণ বৃদ্ধি পায় তাই ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, বেশি শক্তির প্রয়োজন। যদি এতগুলো কথা লিখতে পারো তো ভালো, বেশি শক্তির প্রয়োজন, এগুলো বানিয়েও লেখা যায়। বেশি শক্তির প্রয়োজন অর্থাৎ কি, এটার অর্থ কি? বেশি শক্তির প্রয়োজন অর্থাৎ IP1 মানে বুঝছো তো,
আয়নীকরণ পটেনশিয়াল IP1 বৃদ্ধি পায়, IP1 বৃদ্ধি পায়, অর্থাৎ প্রথম আয়নীকরণ বিভব বৃদ্ধি পাবে, আয়নীকরণ বিভব বৃদ্ধি পাবে। আকার হ্রাস পেলে তো সব কিছুই বৃদ্ধি পায়, সেটা তো কালকে বলছে। তো সুতরাং ক্রমটা কীরকম হবে? সুতরাং IP1 এর ক্রম হবে, IP1 এর ক্রমটা হবে কীরকম? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এই ক্রমটা হবে কিন্তু এরকম। লিথিয়াম সব থেকে কম, এদের লিথিয়ামের সব থেকে কম 520, আর নিয়নের সবচেয়ে বেশি হবে। লিথিয়ামের সবচেয়ে কম হবে, নিয়নের সবচেয়ে বেশি হবে। কিন্তু এই এতটুকু লিখতে পারলে তুমি 2, এটা তুমি অনুধাবন করতে পারছো। এবার আমরা দেখব, এই তো একদম মনোযোগ দেখো, তোমরা আলাদা বসো তো, একজন বসো, হ্যাঁ পরীক্ষার মতো। হ্যাঁ, আবার ডাবল বসে কিরে হচ্ছে ওই একজন বসতে ওই যে পিছনে, হ্যাঁ পিছনে আবার ডাবল বসতো কেন? হ্যাঁ একজন বসো, হ্যাঁ তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই দেখো, এবার আমরা দেখি এই আমাদের ব্যতিক্রমগুলো লিখবো। আমরা এখানে সংজ্ঞার জন্য এক পেয়েছি, আর এটা অনুধাবন করতে পারছি। এখানে অবশ্যই এত কথা লাগে না, IP1 বৃদ্ধি পায় লিখলে হলো, আর ক্রমটা দেখাবে। এবার আমরা দেখব ব্যতিক্রমগুলো লিখতে পারলে ফুল মার্কস পেয়ে যাবে। প্রথম ব্যতিক্রমটা কি দেখো? প্রথম ব্যতিক্রমটা হচ্ছে এই যে আমরা এখানে একটু দেখি, আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় আর আয়নীকরণ বিভব কি হবে? বাড়বে। তাহলে এটা 900 হলে এটা হবে 1000, বাড়ার কথা, কিন্তু এটা কি কমে গেছে। এখানে একটা সমস্যা, আরেকটা এটা থেকে এটা বেশি আছে, এটা এখানে আরেকটা সমস্যা। বাকিগুলো ঠিক আছে না? তাহলে এই 2 জায়গায় সমস্যা, এইগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো তোমাকে বিশ্লেষণ করতে হবে। প্রথম ব্যতিক্রম, বেরিলিয়াম দেখা যাচ্ছে বোরন থেকে বেশি, অথচ এখানে বেরিলিয়ামের কম হওয়া ছিল, বোরন থেকে বেরিলিয়ামের কম হওয়া ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের বেশি হচ্ছে। তো বেরিলিয়ামের কেন বেশি হচ্ছে সেটা এবার বিশ্লেষণ করবে। এটা বিশ্লেষণের জন্য, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আসবেই, বিভিন্নভাবে আসবে। এই প্রশ্নগুলো যদি আনসার করতে না পারো তাহলে পরীক্ষার হলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো নিশ্চিত আসবে বিভিন্ন ওয়েতে। কীরকম? প্রথমত উদ্দীপক হিসেবে আসতে পারে, দ্বিতীয়ত অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে সরাসরি 2 নম্বরের জন্য, যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি, 2 নম্বরের জন্য। আর অবজেক্টিভ আসতে পারে, 3 ভাবে আসতে পারে, কিন্তু একই প্রশ্ন, এবং আসবেই, এগুলো নিশ্চিত। তো বেরিলিয়ামের দেখো ইলেকট্রন বিন্যাস, যখন কোনো কারণ খুঁজে পাবে না তখন তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখে একটু চিন্তা করলেই উত্তরটা পেয়ে যাবে। তো এখানে বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে এই যে S অরবিটাল, মানে সর্বশেষ অরবিটালটা, এখানে অরবিটাল পরিপূর্ণ, এখানে অরবিটালটা পরিপূর্ণ, অর্থাৎ S অরবিটাল পরিপূর্ণ, এবং এটা আমরা এভাবে লিখি, 2টা কারণে লিখি। একটা কারণ লিখলেই চলে, পরিপূর্ণটা লিখলেই কিন্তু চলে, তোমার অন্য কিছু লিখতে হয় না। তো S অরবিটাল পরিপূর্ণ, আরেকটা কারণ আছে, 2টা লিখতে পারলে তো ভালো, তবে একটা লিখলেও চলে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এটা ফুলফিল। এসে তো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, আসো 2টা। S অরবিটাল পরিপূর্ণ ও নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয়াস এর নিকটে, নিউক্লিয়াসের নিকটে না, S অরবিটাল কিন্তু সবসময় নিউক্লিয়াসের কাছে থাকে, কিন্তু পি অরবিটাল নিউক্লিয়াস থেকে দূরে থাকে। এখানে পি অরবিটালটা আংশিক পূর্ণ, কিন্তু আংশিক পূর্ণ। তাহলে পার্থক্যটা খেয়াল করো, একটা হচ্ছে পরিপূর্ণ, আরেকটা হচ্ছে আংশিক পূর্ণ। তো আমরা জানি কোন অরবিটালগুলো বেশি স্টেবল, বেশি সুস্থিত, যেগুলো পরিপূর্ণ বা অর্ধপূর্ণ থাকে সেগুলো। তো এখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়ামের এভাবে লিখি, তাহলে সময় একটু কম লাগবে। ইলেকট্রন বিন্যাস বোরন অপেক্ষা অধিক স্থিতিশীল। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বোরন অপেক্ষা অধিক স্থিতিশীল, তাই বেরিলিয়াম থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন। কি একমত সবাই?
কারণ যে ইলেকট্রোবিন্যাসটা বেশি স্থিতিশীল হবে সেখান থেকে কিন্তু ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, এটা তো স্বাভাবিক এবং সাধারণ ঘটনা। হ্যাঁ, যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল বোরন অপেক্ষা, তার বেরিলিয়াম থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। সুতরাং IP1 কার বেশি হবে? IP1 কার বেশি হবে? বেরিলিয়ামের বেশি হবে, বেরিলিয়ামের বেশি। শেষ, আর বেশি কিছু লেখার কিন্তু দরকার নেই। এই যে কেন অধিক স্থিতিশীল, এটা কিন্তু আমি এখানে লিখছি। এই যে s অরবিটাল পরিপূর্ণ এবং নিউক্লিয়াসের কাছে, এই পরিপূর্ণ কথাটা হচ্ছে আসল। ঠিক একই ঘটনা আমরা, কারণ এগুলো বেশি বিবরণ লেখার দরকার। অনেকে দেখা যায় অনেক বিবরণ লিখতে লিখতে সময় চলে গেছে, কারণ এগুলোতে বেশি সময় নয়। তাই এভাবে টেকনিক্যালি তোমাকে সময় বাঁচাতে হবে, কারণ এটার জন্য তো মাত্র 1 নাম্বার দরকার। এবার আসো দ্বিতীয় ব্যতিক্রম। অনেক সময় হয়তো পরীক্ষায় দুইটাই দিবে না, একটাই দিতে পারে, নাইট্রোজেন আর অক্সিজেন। দ্বিতীয় ব্যতিক্রমটা দেখা যাচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। সেখানেও কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস লিখলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। এই যে এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো পারলে নীল কালিতে লিখবে, যাতে টিচার দেখে এবং এটা দেখলে ফুল মার্কস দিয়ে দেবে, বাকিগুলো পড়বেও না, লেখাগুলো পড়বে না। এই যে এখানে কারণটা কি? অর্ধপূর্ণ। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কারণ অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি, এটা আংশিক পূর্ণ, এটা কিন্তু আংশিক পূর্ণ। তো সুতরাং এখানে উত্তর সেম, এখানে আমরা উত্তর পেয়ে গেছি। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেন অপেক্ষা অধিক স্থিতিশীল। তাই নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন। নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন। এবং IP1টা কার বেশি হবে? নাইট্রোজেনের বেশি হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের 4 নাম্বারের উত্তর। আর এগুলো আলাদা আলাদাভাবে আসে, বেশিরভাগ আলাদা আলাদা আসে। যেমন নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি, তখন তো শুধু এটা লিখবে, শেষ। আর এটা আসলে শুধু এটা লিখবে, যখন যেটা আসে সেটা লিখবে। আর যদি পুরো গ্রুপ দিয়ে দেয় তখন পুরো পর্যায়ে দিলে পুরোটা লিখবে। হ্যাঁ, অনুধাবনে আসলে এই যে মান দেওয়া থাকবে না, তুমি ইলেকট্রন বিন্যাস থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগে থেকে জেনে রাখতে হবে যে আচ্ছা আমরা তো মনে করো এটা কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের বিষয়টা দেখলাম। এখন পরীক্ষায় মনে করো সবসময় তো আর দ্বিতীয় পর্যায় দিবে না। এটা ছিল কত? 900, আর এটা ছিল 526 IP1, 520। এখন দেখো এটা মনে করো তুমি শিখে গেল, এটা তুমি খুব ভালো করে শিখে গেছো। এখন পরীক্ষায় প্রশ্নে দেখা গেল দিয়ে দিছে এটা, এই দেখো এটা কিন্তু উদ্দীপক 2 হিসেবে আসতে পারে। প্রথমটা তো দেখাছিলাম 1, উদ্দীপক 2 হিসেবে এটা একটু লিপিবদ্ধ করো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এগুলোর IP1 মুখস্থ রাখা অসম্ভব, তাই তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে এগুলো দিয়ে দেবে। 496, 738, 578, 486, তারপর 1062, 1062, এটা বরাবর 1000, 1260, 1580। এই মানগুলো আবারও বলছি, এই মানগুলো কিন্তু নির্দিষ্ট না, এগুলো এক এক রাইটের মধ্যে দেখবে এক এক রকম। ওটা তোমার চিন্তা করার দরকার নেই, তোমাকে তো দিয়ে দেবে, তুমি এবার বিশ্লেষণ করবে। এবং এখানে একটা বিষয় দেখো, এই পর্যায়ে যে জায়গায় ব্যতিক্রম
এখানেও ঠিক সেম জায়গায় ব্যতিক্রম, একই না? দেখো, এবং এখানে যে জায়গায় ব্যতিক্রম এখানে কিন্তু একই জায়গায় ব্যতিক্রম, কারণ একই। এখানে যে কারণ এই এস অরবিটাল পরিপূর্ণ, পি অরবিটাল আংশিক পূর্ণ, এখানে যে কারণ ছিল এখানে কি সেম কারণ, এবং এখানে নাইট্রোজেন অর্ধপূর্ণ, এখানে ফসফরাস অর্ধপূর্ণ, আর এটা আংশিক পূর্ণ, এটা আংশিক পূর্ণ। সুতরাং দেখা যাচ্ছে যে কি উত্তর একই। তাই তুমি শিখে গেছো বেরিলিয়াম বোরন, তোমাকে দিয়ে দিল ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তুমি কি বাদ দিয়ে আসো নাকি? দেখো, কিন্তু এই হচ্ছে বুদ্ধির কাজ, যে অনুরূপধর্মী প্রশ্নগুলো যেন উত্তর করে আসতে পারো, ওইটাই তোমার সৃজনশীলতা। যে আমি কারণগুলো অনুসন্ধান করব, মুখস্থ করবো না যে এটার ক্ষেত্রে বেশি এটার ক্ষেত্রে কম। কারণটা কোথায় পাবে? বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লিখলেই কিন্তু তোমার কাছে কারণটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আয়নীকরণ শক্তি থেকে আরও কী কী প্রশ্ন আসতে পারে দেখো। আরেকটা প্রশ্ন অনুদানমূলক প্রশ্ন আসে প্রায় সময় দেখি, এটা আমরা HW হিসেবে দিচ্ছি। অনুদানমূলক প্রশ্ন হিসেবে দেখো কি আসে। ম্যাগনেসিয়ামের Fe1 অপেক্ষা Fe2 বেশি কেন? Fe1 আর Fe2 ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা তুমি নোটও পাবে। প্রথম আয়নীকরণ বিভব কাকে বলে, দ্বিতীয় আয়নীকরণ বিভব কাকে বলে। Fe1 হচ্ছে প্রথম ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগে, আর Fe2 হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনটা সরাতে যে শক্তিটা লাগে, ওইটা হচ্ছে Fe2। তো সবসময় আমরা দেখি যে Fe1 থেকে Fe2 বেশি হয়। এটা শুধু ম্যাগনেসিয়াম না, সবার জন্যই সত্য। তো সেটা তোমরা দেখাবে। এবং আমরা দেখছি যে এটা 738 Fe1, আর এটা হচ্ছে কত 1450। এই যে কেন বেশি সেটা বিশ্লেষণ করবে। এবং আরও একটা প্রশ্ন আসতে আমরা দেখছি, সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2 প্লাস গঠিত হয় না কেন? এগুলোর উত্তর তুমি কিন্তু নোটে পাবে। তারপর একই ধরনের প্রশ্ন, এই যে Mg2 প্লাস গঠিত হলেও Mg3 প্লাস দেখছি নাকি কোথাও? Mg3 Na2 প্লাস দেখছি। তো এগুলো কেন গঠিত হয় না, এগুলোর পিছনেও কারণ কিন্তু আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি। এখানে অন্য কোনো কারণ, যেমন 9-10 হলে আমরা সবসময় লিখতাম অষ্টপূর্ণ। এখানে কিন্তু শুধু অষ্টপূর্ণ দিয়ে ব্যাখ্যা করলে হবে না, এখানে আরও কারণ থাকলে সেগুলো উল্লেখ করতে হবে। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে উদ্দীপক থেকে, যেটা আমরা আগামী ক্লাসে হয়তো আলোচনা করব। এটা একটা উদ্দীপক হিসেবে আসতে পারে, যেটা আমি অনেকবার দেখাচ্ছি, যে সারণীগুলো, এই যে বিভিন্ন সারণীর কথা বলছিলাম, যে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এদিকে আছে গ্রুপ, এদিকে গ্রুপ 1, 15, 16, বি, সি, এরকম ধরো এ, বি, সি এরকম। তো এখানে বিসি নিয়ে প্রশ্ন হতে পারে। বি আর সিকে তো চিনতে পারছো। তো এখানে প্রশ্ন করতে পারে বি ও সি এর Fe1 ও Fe2 এর ক্রম ভিন্ন কেন বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। দেখি এই 4টা প্রশ্ন চিন্তা করবে, লিখে নিয়ে আসবে। কি পারা যাবে না? বি আর সিকে কিন্তু আগে চিনতে হবে। দেখি তাপিম বলো তো, বি কোন মন, তনয় বলো সি কোন মন, দ্বিতীয় পর্যায়। পারা যাবে না? দেখো কিছুদিন আগে আমরা এগুলো পড়াইছি। কি তাফহিম কি বলতে পারবে? বি কে না, এগুলো দ্বিতীয় পর্যায়ে না, দ্বিতীয় পর্যায়ে ফসফরাস থেকে আসবে। দ্বিতীয় পর্যায়ে একটু আগে আমি লিখছি, দ্বিতীয় পর্যায়ের মলগুলো একটু আগে লিখছি না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। হ্যাঁ ঠিক আছে। তো তোমরা তো ওদেরকে তৃতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা, একটু আগে আমি লিখে দিচ্ছি। যাক, তাহলে এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের Fe1 আর Fe2 ক্রম ভিন্ন কেন দেখি বিশ্লেষণ করবে। যাক, 4টা প্রশ্ন দিলাম।
বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, এই তাফহিম দেখাবে এগুলোর উত্তর লিখে, ঠিক আছে? বিশেষ করে প্রথমটা 1 নাম্বার আর 4 নাম্বার, কারণ 2 আর 3 তো নোটে আছে, 1 নাম্বার আর 4 নাম্বার দেখি লিখে আনিও আগামী ক্লাসে। তাহলে মনে করবে যে হ্যাঁ তোমরা কিছু কাজ করতেছো, কেমিস্ট্রিতে প্লাস পাবে, ঠিক আছে? এগুলো সবাই যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তারাও একটু ইয়া করবে। আর অনলাইনে যারা নতুন আছো তোমাদেরকে বলছি, তোমরা যদি পুরনো ক্লাসগুলোতে যুক্ত হতে চাও একটা নির্দিষ্ট ফি দিয়ে দ্বিতীয় অধ্যায়ে ক্লাসে যুক্ত হতে পারবে এবং নোটগুলো নিয়ে যেতে পারবে।